নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 29শে জানুয়ারি 2022। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 38টি বা 38তম বা 38th লেকচারে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা এবং আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় নতুন কিছু নয়, তবে স্বামীজির বিদেশ ভ্রমণে। আজকে তিনি আমেরিকা থেকে এখন অলরেডি ইংল্যান্ডে এসে গেছেন এবং সেই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন আমাদের সেই একমাত্র বক্তা এবং স্বনামধন্য বিবেকানন্দ গবেষক তথা সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং আজকেও আমার ভূমিকা এই অবধি রেখে আমরা চলুন আমাদের প্রথাগত যে নির্ধারিত প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকুন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। আমি গতদিনই বলেছিলাম যে আজকে সিস্টার নিবেদিতাকে নিয়ে আলোচনা করব। মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির সঙ্গে তার পরিচয় হয় ইংল্যান্ডে। সিসমে ক্লাব বলে একটি ক্লাব ছিল। সেই ক্লাবে তখনকার দিনের যত ব্রিটিশ ইন্টেলেকচুয়াল তারা সবাই বক্তৃতা করতে আসতেন। বার্ট্রান্ড রাসেল, বার্নার্ড শ, D.H. লরেন্স, সিডনি বিয়াট্রেস ওয়েব সকলেই এসে সিসমে ক্লাবে বক্তৃতা করেছেন। একদিন যে বক্তার আসার কথা ছিল তিনি আসেননি। সবাই বলল যে একজন ভারতীয় যোগী এখানে এসছে, সেই ভারতীয় যোগীকেই
বক্তৃতা করতে আমন্ত্রণ জানানো হোক। সেই মতো বিবেকানন্দকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি গিয়ে সিসমে ক্লাবে বক্তৃতা করেন। নিবেদিতার বিবেকানন্দকে দেখে মনে হয়েছিল যে এইরকম মানুষই তিনি খুঁজছেন। সুভাষচন্দ্র যেমন বলেন যে আমার জীবনের যখন ওঠা পড়ার সময় তখন বিবেকানন্দের বই পেয়েছিলাম, বইটি পড়ে আমার মনে হয়েছিল যে এই মানুষকেই আমি খুঁজছি। তিনি যদি বেঁচে থাকতেন আমার গুরু হতেন। বেণীমাধব দাস আমার মধ্যে সৌন্দর্যবোধ এবং অন্যান্য জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আদর্শের প্রতি আনুগত্যের যে আনন্দ সেটি বেণীমাধব দিতে পারেননি। দীর্ঘ একটি লেখা এর ওপর রয়েছে। বেণীমাধব দাসের কন্যা তিনি এইটি লিখেছিলেন সুভাষচন্দ্রের ওপর। তিনি নিজেও বিপ্লবী ছিলেন। অসাধারণ সেই লেখা। ঠিক একইভাবে নিবেদিতার জীবনে যখন উচাটন, মন যখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেই মুহূর্তে বিবেকানন্দের সঙ্গে তার পরিচয় হয় এবং যখন আস্তে আস্তে পরিচয় বাড়ে তিনি শোনেন যে ভারতবর্ষের মানুষেরা কি যন্ত্রণায় ইংরেজদের শাসনে রয়েছে। নিবেদিতা আইরিশ ছিলেন এবং আয়ারল্যান্ডের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তার যোগ ছিল। তিনি সিনফিন বিদ্যাও শিখে ফেলেছিলেন, যেটি সেলফ ডিফেন্সের জন্য ব্যবহার করা হয়। এবং যত তিনি ভারতবর্ষের সঙ্গে মিশেছেন বিবেকানন্দের সঙ্গে, একদিকে যেমন তিনি বেদান্তের কথা শুনেছেন, অন্যদিকে অত্যাচারের কথা শুনেছেন এবং নারী শিক্ষার কি ভয়াবহ অবস্থা সেটি শুনেছেন। লর্ড মেকলে যে নারী শিক্ষার ব্যবস্থা করেন, সেখানে মহিলাদের কোনো স্থান ছিল না, তাদের জন্য স্কুল তৈরির কোনো সুপারিশ তিনি করেননি। পরে ইংরেজ রাজবাহাদুর তারা মেয়েদের স্কুলগুলোকে বন্ধ করে দেন। শুধু তাই না, তারা যে পুকুর পাড়ে বসে আলোচনা করতেন, উইলিয়াম বেন্টিক সার্কুলার দিয়ে সেটিকেও বন্ধ করে দেন। ফলে মেয়েরা আস্তে আস্তে শিক্ষা থেকে সরে যেতে শুরু করে। স্বামীজি বারবার বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের কথা যে এক পক্ষে কোনো পাখি উঠতে পারে না, যদি মেয়েদের শেখানো না যায় তাহলে এই সভ্যতা এগোবে না। একটি চিঠিতে আমেরিকা থেকে তিনি স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন, এদের মনগুলো পাহাড়ের চূড়ার মতো সাদা, আমি এদের পোষ্যপুত্র, এরা কখনো পা থ্যাবড়ানি দিয়ে বসে আমার নখ কেটে দিচ্ছে, আবার স্কুল কলেজে পড়াচ্ছে, প্রফেসরি করছে। আর তোরা কি করলি? তোরা বললি নারী নরকের দ্বার। ঈশ্বর কি গোপীবাজিতে বলেন? তবে তোরা একটা কাজ করলি, 7 বছরের মেয়ের সঙ্গে 70 বছরের বুড়োর দুম করে বিয়ে দিয়ে দিলি। এই কুলীন প্রথার বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিবাদ করেছিলেন, সেটি অন্য বিষয়, সেটি আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু নিবেদিতাকে তিনি এইসব কথা বলতেন, কারণ যত পরিচয় ঘনিষ্ঠ হয়েছে তিনি জানতে পেরেছিলেন নিবেদিতা একজন স্কুলের শিক্ষয়িত্রী। তিনি নিজে স্কুল করেছিলেন। বিবেকানন্দ উইম্বলডনে সে স্কুলে দেখেন এবং সে স্কুলের যে পঠন পাঠনের যে পদ্ধতি, সেইটি দেখে তিনি এতটাই চমৎকৃত হন যে চোখের জল ধরে রাখতে পারেননি। তার মনে হয়েছিল আমাদের দেশের যে বেতুন স্কুল, সেই বেতুন স্কুল শুধুমাত্র কালোদের মেম বানানোর জন্যই তৈরি হয়েছে। ভারতবর্ষের যে কৃষ্টি, ভারতবর্ষের যে সংস্কৃতি, সেটি শেখানোর কোনো ব্যবস্থা বেতুন স্কুলে নেই। ঈশ্বর গুপ্ত যখন বেতুন স্কুল তৈরি হয় তখন কবিতা লিখেছিলেন, ছুরিগুলো তুড়ি মেরে কেতাব তুলে নিল যবে, এরা এবিসিকে বিবি সেজে বিলিতি বল কবেই কবে, এরা ঘোমটা খুলে পর্দা তুলে স্বামীর সঙ্গে সবাই যাবে, ড্যাম হিন্দু আনি বলে বিন্দু বিন্দু ব্র্যান্ডি খাবে। আর স্বামীজি বলেছিলেন আমাদের দেশের মেয়েরা বেবি গেটিং মেশিনস হয়ে গেছে, শিক্ষা দীক্ষা নেই, কিছু না, কম বয়সে বিয়ে হচ্ছে, শরীর স্বাস্থ্য ভাঙছে ইত্যাদি। এবং তিনি বলেছিলেন একটি মেয়ের 25 বছর বিয়ের বয়স হওয়া উচিত, তার আগে সব বিষয় তাদের শিক্ষা দেওয়া উচিত। এবং নিবেদিতার সঙ্গে তিনি ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। 1897 সালেই স্বামীজির সঙ্গে নিবেদিতা আসতে চেয়েছিলেন ভারতবর্ষে, কিন্তু তিনি আসতে দেননি। বলেছিলেন তুমি ইংল্যান্ডে কাজ করো, সময় মতো ডেকে নেব।
সালে স্বামীজি একটি চিঠি লেখেন নিবেদিতাকে। সেখানে বলেছিলেন যে ভারতবর্ষ এককালে বহু সিংহীর জন্ম দিয়েছে, এ মুহূর্তে পারছে না, তাই বিদেশ থেকে তাকে আমদানি করতে হবে। তোমার ঐকান্তিকতা, তোমার পবিত্রতা এবং তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে। এইখানেই বিবেকানন্দের বৈশিষ্ট্য। তিনি লিখছেন, ইংরেজিতে লায়নেস বলছেন, বাংলা অনুবাদ করা হচ্ছে সিংহী। আমি একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম পাহাড়ে যে ঘরে ঘরে এত গন্ডগোল কেন, এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে কেন? তিনি বলেছিলেন, দেখ, এখন যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে দিয়ে মেয়েরাও সিংহ হয়ে উঠছে। মেয়েদের যে বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেটি শিক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করতে পারছে না। একটি গুহায় দুটো সিংহ থাকলে সেখানে মারামারি হবেই, তাই হচ্ছে। কিন্তু একটি সিংহ এবং একটি সিংহী যদি থাকতো তাহলে দেখতি সমাজে সব কিচ্ছু হচ্ছে না। তিনি খুব সিরিয়াসলি আমার কথাটা বলেছিলেন। তখন আমি বুঝেছিলাম কেন বিবেকানন্দ সিংহীর কথা বলছেন। বলতেই পারতেন যে এটি সিংহকে আমদানি করতে হবে, সিংহীকে, কারণ তিনি মেয়েদের পড়াবেন। মেয়েদের ন্যাচারাল যে ইনক্লিনেশন, মেয়েদের ন্যাচারাল ট্রেট, সেইটা রেখে তাদের পড়ানো হবে। স্বামীজি একটি কথা বলেছিলেন নিবেদিতাকে, আমাদের দেশের মেয়েরা খুব পড়াশোনা শিখুক আমি চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে তা কখনো চাই না। যারা উগ্র নারীবাদী তারা পবিত্রতা বলতে বুঝবেন পুজো করা, পবিত্রতা বুঝবে গঙ্গা স্নান করা। পবিত্রতা মানে চৈতন্য হোক। এই যে শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন গৃহীদের 1886 সালের 1 জানুয়ারি, কি বলেছিলেন? তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। চৈতন্য যখন চলে যায় তখন মানুষ দুপে জীবে পরিণত হয়। এখন পৃথিবীতে চৈতন্যবান মানুষ নেই, প্রায় আছে বুদ্ধিমান মানুষ। বুদ্ধি কিন্তু চেতনা নয়। বুদ্ধি একটি মানুষকে সামাজিক সাফল্য দিতে পারে, বুদ্ধি একটি মানুষকে নামযশ দিতে পারে, বুদ্ধি একটি মানুষকে সফল লেখক, সফল কবি, সফল সাংবাদিক, সফল বিজ্ঞানী করতে পারে। কিন্তু চেতনাবান মানুষ হচ্ছে যখন সে মনে করে যে আমি এবং আমার পাশের মানুষটি এক। বিবেকানন্দের মৃত্যুর পর ইয়াং উইমেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বম্বেতে নিবেদিতা বক্তৃতা করেছিলেন এবং সেখানে বলেছিলেন, আমি আমার বোনদের কাছে অনুরোধ করছি যে পাশ্চাত্যের চোখ ধাঁধানি শিক্ষা ব্যবস্থায় তোমরা বিগলিত হয়েও না, তোমরা ভারতীয় বোধ ধরে রাখো। নিবেদিতার ভাষায়, ডোন্ট গেট সোয়েড বাই দি এক্সট্রাভ্যাগেন্স অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ওয়েস্টার্ন থটস। এই পূব পশ্চিমের মিলন, যেটি রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্বন্ধে বলছেন যে বিবেকানন্দ পূব এবং পশ্চিমকে মেলাতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। নিবেদিতা এসেছিলেন 1898 সালের গোড়ায়, এবং গোড়ায় এসে তিনি মার্চ মাসে বিবেকানন্দের কাছে ব্রহ্মচর্যের দীক্ষা পান। শারদামণির সঙ্গে তার দেখা হয়েছিল এবং শারদামণিকে দেখে তিনি লিখেছিলেন তার ডায়েরিতে, ডে অফ ডেজ। অলি সেরা বুল তিনি ম্যাক্স মুলারকে চিঠি লেখেন যে শারদামণিকে না দেখলে রামকৃষ্ণকে বোঝা যাবে না, এবং ব্রহ্মচর্যের দীক্ষা নিবেদিতা পান। কি মন্ত্র পেয়েছিলেন সেটি জানা যায় না, শোনা স্বামী শিব পুজো করেছিলেন এবং নিবেদিতা ভারতবর্ষের একজন হয়ে গেলেন। আমি দুজনের কথা উল্লেখ করব। নিবেদিতার মৃত্যুর প্রায় 10 বছর পরে দার্জিলিংয়ে তার যে সমাধি ক্ষেত্র রয়েছে সেখানে স্বামী অভেদানন্দজি একটি ট্যাবলেট বসান। তিনি পাশ্চাত্য থেকে ফিরে আসেন এবং সেই ট্যাবলেট বসান, সেখানে লেখা আছে, হিয়ার লাইজ নিবেদিতা হু গেভ আর অল টু ইন্ডিয়া। পুরোটাই ভারতবর্ষকে দিয়ে দিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ যে নিবেদিতাকে কাছ থেকে দেখেছিলেন, তিনি লিখেছেন, সে যখন আওয়ার পিপল বলতো তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজত, আমার মধ্যে তা কখনো বাজে না। এই দুটি বাক্যই প্রমাণ করে ভারতবর্ষকে তিনি কি চোখে দেখেছেন এবং কিভাবে ভালোবেসেছেন। একটি অসাধারণ গ্রন্থ আছে
যেটিকে অনেকেই নিবেদিতার আত্মজীবনী বলে মনে করেন, স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম, সেটি প্রত্যেকটি মানুষের অবশ্য পাঠ্য। আমি জানি যারা শুনছেন তাদের 1% বইটার নামই শোনেননি। স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম, যে ভারতবর্ষকে তিনি দেখেছিলেন তার গ্রাফিক বর্ণনা দিয়েছিলেন নিবেদিতা। কারণ নিবেদিতার অসাধারণ কলমের জোর ছিল এবং তিনি ভারতবর্ষকে বিবেকানন্দের চোখ দিয়ে দেখতে পেরেছিলেন। রামকৃষ্ণের চোখ দিয়ে বিবেকানন্দ ভারতবর্ষকে দেখেছিলেন। বিবেকানন্দ সেই চোখটি নিবেদিতাকে দিয়ে দেন এবং নিবেদিতা সেই চোখে ভারতবর্ষকে দেখেন। আমরা দেখব যখন একটি পাড়ায় বিক্রি করতে এসছে কতগুলো পুতুল, সেই পুতুলগুলোর কোনো ছিঁড়ি ছাঁদ নেই। নিবেদিতা তাই দেখে উৎসাহিত হয়েছেন। দীনেশচন্দ্র সেন বলছেন, এগুলো আপনি কেন কিনছেন? দেখছেন এই পুতুলগুলোকে দেখতে ভালো নয়। তখন বলছেন, আমার দেশের কুমোরেরা বানিয়েছে, আপনি এরকম কথা বলবেন না। শ্রী অরবিন্দের একরকম অভিজ্ঞতা হয়েছিল। শ্রী অরবিন্দ যখন বড়োদাতে রয়েছেন তখন তিনি নিবেদিতাকে রেল স্টেশনে আনতে যান। যখন ঘোড়ার গাড়ি করে দুজনে আসছেন তখন শ্রী অরবিন্দকে নিবেদিতা ইংরেজদের তৈরি করা বালিগুলো দেখিয়ে বলছেন, লুক অ্যাট দোজ আগলি পাইলস, এবং ভারতবর্ষের বালিগুলোকে দেখে বলছেন, লুক অ্যাট দিস প্যালেসেস। একজন আইসিএস অফিসার ব্রিটিশ, তিনিও সেই ঘোড়ার গাড়িতে ছিলেন। তিনি অরবিন্দকে ফিস ফিস করে কানে বলছেন, মেম সাহেবের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। এই যে ভেতর থেকে ভারতবর্ষকে ভালোবাসা, যেটি বিবেকানন্দ বারবার বলেছিলেন। 14 জানুয়ারি তিনি মাদ্রাজে একটি বক্তৃতা দেন। স্বামীজি সেখানে বলেছিলেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন। বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। দেবতারা নিদ্রা গেছেন, শুধু হাত এবং পা নিয়ে জেগে আছেন তোমার স্বজাতি এবং স্বদেশ। এই যে আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন। বিবেকানন্দ যখন ভারতবর্ষের কথা বলতেন, সিস্টার ক্রিশ্চিন লিখছেন যে তিনি যখন ভারতবর্ষের কথা বলতেন, তার ইতিহাস, তার মানুষ, তার সমাজ সবকিছু জীবন্ত হয়ে উঠত। রবীন্দ্রনাথ তার শেষ ইন্টারভিউ দেন রানীচন্দ্রকে। সেই ইন্টারভিউতেও রবীন্দ্রনাথ বলেছিলেন যে নিবেদিতা, ইমোশন বলে একটি ইংরেজি কথা আছে যার যথার্থ বাংলা অনুবাদ নেই। নিবেদিতা আদর্শের সঙ্গে ইমোশনকে মেলাতে পেরেছিলেন, ভালোবাসতে পেরেছিলেন তার গুরুকে, গুরুর দেশকে, দেশের ইতিহাসকে। তিনি যখন আওয়ার পিপল বলতেন, তার কথা বলে আত্মীয়তার সুর বাজত। যখন তিনি স্কুল চাইল্ড খুলেছেন 1898 সালের কালী পুজোর দিন সারদামণির উপস্থিতিতে নিবেদিতা উত্তর কলকাতায় একটি বিদ্যালয় খোলেন। উদ্দেশ্য ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়েদের যাতে পূব পশ্চিম পদ্ধতিতে পড়ানো যায়। বেতন স্কুল তো ছিলই বড় লোকের মেয়েদের জন্য। তারা খটখট করে হিলালা জুতো পরে হাঁটত, তারা ব্রিটানিকাস রুলস দ্য ওয়েভস গান গাইত। কিন্তু ভারতবর্ষের মতন করে মেয়েদের তৈরি করা নিবেদিতা স্কুল তৈরি করেছিলেন। স্কুলের বাইরে তিনি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল মেয়েরা যাতে স্কুলের শরীর চর্চা করতে পারে। কারণ স্বামীজি বারবার বলতেন, সি হাউ গ্র্যান্ড ইজ দি রানী অফ ঝান্সি, যাতে পুরুষেরা মেয়েদের বাইরে থেকে দেখতে না পায়। তাই তিনি নিজের গাউনের বেল্ট খুলে মেয়েদের স্কিপিং করানো শেখাতেন। কারণ তিনি বিশ্বাস করতেন, যদি মেয়েরা শারীরিকভাবে শক্ত সমর্থ না হয় তারা কখনোই উচ্চ ধারণা করতে পারবে না এবং তারা কখনোই সমাজের পক্ষে এফেক্টিভ ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারবে না। কেমন করে তিনি দেশটাকে দেখেছেন, একটা ছোট গল্প বলি। নিবেদিতা কংগ্রেসের সভায় গিয়েছিলেন বেনারসে 1906 সালে। 1905 সালের যে সভা হয়েছিল, নিবেদিতা তখন ব্রেন ফিভার হয় এবং 6 সালের সভায় যখন যান তখন স্যার সুব্রমণ্য আয়ার তিনি একা এসেছিলেন। বলছে, আপনি শ্রীকে আনেননি? তিনি বলেছিলেন, না, আসলে উনি মনে হয় এসব বুঝতে পারবেন না। গালাগাল দিয়ে ভূত ছাড়া করেছিলেন। এরপরে দেখা যায় স্যার সুব্রমণ্য আয়ারের মতন মানুষ তিনি যেখানেই গেছেন কখনো স্ত্রীকে নিয়ে যেতে বলেননি।
এই যে পুরুষদের ন্যাচারাল ইনস্টিংক্ট আছে যে মেয়েদের এবং স্ত্রীকে খাটো করা, নিবেদিতা চুরমার করে দিয়েছিলেন। কারণ তিনি নিজে স্বাধীনতায় বিশ্বাস করতেন, আর যে গুরুর কাছে তিনি শিখেছিলেন তিনি বলতেন ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। আত্মার মহাসঙ্গীত হচ্ছে মুক্তি, শুধু রাজনৈতিক মুক্তি না, অক্ষমতা থেকে, ত্রুটি থেকে, কুসংস্কার থেকে মুক্তি। নিবেদিতা সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, আর যদি কয়েক বছর তিনি বাঁচতেন তাহলে একাই কুসংস্কার সব ঝেঁটিয়ে ভারতবর্ষে বিদায় করে দিতেন। নিবেদিতা অনেকজন মানুষকে খুব ইনফ্লুয়েন্স করেছিলেন। রবীন্দ্রনাথ তার জীবনে 46টি স্বদেশী গান লেখেন। সেই 46টি গানের মধ্যে 42টি গান রবীন্দ্রনাথ লেখেন 1902 থেকে 1906 সালের মধ্যে, যখন তার সঙ্গে নিবেদিতার সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। এবং গোড়াতে নিবেদিতার কথায় তিনি গল্পটা পাল্টান শেষে। রবীন্দ্রনাথ আসলে লিখেছিলেন যে গোড়া যদিও আইরিশ, ভারতবর্ষকে ভালোবেসেছিল কিন্তু ঠিক ভারতবর্ষকে বোঝেনি। এমনভাবে নিবেদিতা প্রতিবাদ করেন যে রবীন্দ্রনাথ গল্পের শেষটি পাল্টাতে বাধ্য হন এবং সেখানে দেখান যে গোড়া ভারতবর্ষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর নিবেদিতা ইনফ্লুয়েন্স করেছিলেন এস.কে. র্যাডক্লিফকে। র্যাডক্লিফ ছিলেন স্টেটসম্যান খবরের কাগজের সম্পাদক। তিনি বিলেত থেকে ভারতবর্ষে এসেছিলেন 1902 সালের শেষে। স্যার রবার্ট নাইট যখন অবসর নেন, তার ভাই জন নাইট তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে, তাই একজন অ্যাসিস্ট্যান্ট এডিটরের দরকার ছিল। র্যাডক্লিফ কলকাতায় আসেন এবং এখন যেখানে মেট্রো সিনেমা হল তার পেছনে ছিল স্টেটসম্যান হাউস, সেইখানে থাকতেন। তাকে সাহেবরা বলেছিল যে দেখো, ভারতীয়দের সঙ্গে মিশবে না, এদের কালচার বলে কিছু নেই, তুমি তোমার মতো করে থাকো। এমন অবস্থায় একদিন নাকি ইংরেজ বললেন এটি মধ্যাহ্নভোজে চলো। সেইখানে মধ্যাহ্নভোজের পরে একজন ইংরেজ মহিলা তিনি ভারতবর্ষের সমাজ এবং দর্শন নিয়ে কথা বলবেন। র্যাডক্লিফ সেখানে যান, নিবেদিতার বক্তৃতা শোনেন, মুগ্ধ হয়ে যান এবং নিবেদিতার না ভারতবর্ষের প্রেমে পড়ে যান। র্যাডক্লিফ যে কাজ করেছিলেন সেটি আমরা স্বপ্নেও ভাবতে পারি না। স্টেটসম্যান কাগজ, যে কাগজ তৈরি হয়েছিল ইংরেজদের স্তুতি করার জন্য, সেই কাগজ জনকণ্ঠ হয়ে উঠেছিল নিবেদিতার অনুপ্রেরণায়। যখন প্লেগ হয়েছে 1899 সালে, নিবেদিতা অনেক চিঠি স্টেটসম্যানে লেখেন কলকাতা পুরসভার দৃষ্টি আকর্ষণের জন্য, এবং পুরসভার দৃষ্টি আকর্ষিত হয়। পরে পুরসভা উত্তর কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা ঝাঁটাতে শুরু করেন এবং পুরসভার যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেখানকার কর্মীরা এবং ডাক্তাররা গিয়ে বাড়ি বাড়ি টিকাদান আরম্ভ করেন। প্লেগ আস্তে আস্তে 1899 সালের শেষের দিকে নিয়ন্ত্রণে চলে আসে। এই যে লেখা, এটি নিবেদিতার একটি বিরাট কাজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে 1905 সালে লর্ড কার্জন বক্তৃতা দিয়ে বলেন যে ভারতবর্ষের ছাত্ররা যেন কখনোই ভারতবর্ষের রীতিনীতি অনুসরণ না করে, কারণ ভারতবর্ষের মানুষ বড় মিথ্যে কথা বলেন। এবং তিনি বলেন যে ইংরেজদের সততার কোনো বিকল্প নেই। বক্তৃতা মঞ্চেই বক্তৃতার সবাই নিবেদিতা প্রায় প্রতিবাদ করে ওঠেন। সভা শেষ হলে নিবেদিতা তার বন্ধু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইম্পিরিয়াল লাইব্রেরিতে পৌঁছন এবং সেখানে প্রবলেমস অফ দি ফার ইস্ট একটি কার্জনের লেখা বই ছিল। লর্ড কার্জন সেই বইয়ে লিখেছিলেন যখন তিনি কোরিয়ায় যান তখন তার বয়স 40 হয়নি। তাকে সবাই জিজ্ঞেস করেছিল আপনার বয়স কত? তিনি মিথ্যে কথা বলেছিলেন 40 বছর বয়স, কারণ 40 বছর বয়স হলে তখন সবার সম্মান আদায় করা যায়, এটি ছিল বিশ্বাস। লাইফ স্টার্টস অ্যাট 40। তারপর বলা হয় আপনার শরীর স্বাস্থ্য তো খুব ভালো আছে। তিনি বলেন সেটা আপনাদের আবহাওয়ার জন্য। সেই অংশটি নিবেদিতা টুকে নিয়ে আসেন, এসে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্টেটসম্যান হাউসে আসেন। পরের দিন স্টেটসম্যানে অন্য কাগজের সঙ্গে রিপোর্টটি ছাপা হয়, সেটি ছিল শনিবার। রোববার তখনকার দিনে সব কাগজ বন্ধ থাকত, তাই সোমবার কোনো এডিশন ছিল না। সোমবারের কাগজে পুরো রিপোর্টটা বেরোয়।
সাথে র্যাডক্লিফের একটি পোস্ট এডিট এবং নিবেদিতার একটি চিঠি। র্যাডক্লিফ ধুয়ে দেন কার্জনকে, সেই কার্জনের সঙ্গে স্টেটসম্যানের গন্ডগোল শুরু হয়। ফলস্বরূপ র্যাডক্লিফের 1906 সালে চাকরি ছাড়তে বাধ্য হন। কার্জনও ইংল্যান্ডে ফিরে যান এবং র্যাডক্লিফের জন্য নিবেদিতা গোপাল কৃষ্ণ গোখলেকে চিঠি লেখেন যাতে তিনি একটা চাকরির ব্যবস্থা করেন। এই র্যাডক্লিফ এবং গোখলে ভারতবর্ষের একটি ঘটনার সাক্ষী, যেটি আমরা কথা প্রসঙ্গে ভুল বলি। যখন নিবেদিতার ব্রেন ফিভার হলো 1905 সালের কলকাতার কংগ্রেস অধিবেশনে, তখন সারা রাত জেগে র্যাডক্লিফ এবং গোপাল কৃষ্ণ গোখলে তাদের সেবা করেছিলেন এবং গোপাল কৃষ্ণ কংগ্রেসীদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন যাতে নিবেদিতার চিকিৎসার খরচ চালানো যায়। সেই সভায় গোপাল কৃষ্ণ একটি কথা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস 2 weeks হেন্স, টুমরো নয়। বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ 15 দিন পরে সেটি ভাববে। টুমরো হলো তো পরের দিন হয়ে গেল, কতটুকুনি আর একদিনের সঙ্গে পরের দিনের গ্যাপ থাকে, 15 দিন পরে ভাববে। এবং নিবেদিতার অত্যন্ত বন্ধু ছিলেন গোখলে। যেভাবে প্লেগের সেবা নিবেদিতা করেছেন সেটি তুলনাহীন। আমরা দেখব উত্তর কলকাতায় যখন প্লেগ হয় তখন বড়লোকেরা উত্তর কলকাতা ছেড়ে দিয়ে চলে যান, পড়ে থাকেন মধ্যবিত্তরা এবং নিম্নবিত্তরা যারা বস্তিতে থাকেন, কারণ তাদের যাবার কোনো জায়গা নেই। প্লেগ ছড়িয়ে পড়তে শুরু করে। স্বামীজি একটি প্যাম্পলেট লেখেন, সেই প্যাম্পলেটে কি করণীয় এবং কি বর্জনীয় সেটি লেখেন। সাথে সাথে তিনি একটি তলায় লিখে দেন যে আমরা গরিব, আমরা গরিবদের যন্ত্রণা বুঝতে পারি। যদি হাতে কলমে কোনো সেবার প্রয়োজন হয় তাহলে যদি তারা বেলুড় মঠেরকে জানান তাহলে সেবা কাজের কোনো অভাব ঘটবে না। সেই প্যাম্পলেটটির ইংরেজিতে অনুবাদ করেন নিবেদিতা এবং সেই প্যাম্পলেট বিলি করা হয়। নিবেদিতাকে বহুবার অনুরোধ করা হয়েছিল, আপনি গিয়ে এসপ্ল্যানেড এরিয়ায় থাকতে শুরু করুন, কারণ সেখানে প্লেগ ছড়ায়নি। নিবেদিতা জীবনকে বাজি রেখে 16 নম্বর বোসপাড়া লেনে থেকে যান এবং সেই 16 নম্বর বোসপাড়া লেনে থেকে তিনি কাজ চালিয়ে যান। প্লেগের মানুষের সেবা তিনি যা করেছিলেন তার কোনো তুলনা নেই। একজন বিখ্যাত শিল্পীকে তিনি ভালো করে শিল্প চর্চার সুযোগ করে দিয়েছিলেন, তার নাম নন্দলাল বোস। নন্দলাল বোসকে তিনি পাঠিয়েছিলেন অজন্তা ইলোরায় ছবি আঁকা শিখতে, এবং যাতে নন্দলালের কোনো অভাব অসুবিধে না হয় একজন ভারতীয় পাচককেও সাথে দিয়েছিলেন। নিবেদিতার সঙ্গে বহু ব্রিটিশ অফিসারের পরিচয় ছিল, লিখে দিয়েছিলেন যাতে নন্দলালের তারা দেখভাল করেন। নিবেদিতার বাড়িতে প্রত্যেক রোববার একটি সভা বসত, একেবারে সাদামাটা ব্রেকফাস্ট তিনি দিতেন। সেই সভায় আসতেন সস্ত্রীক র্যাডক্লিফ, সস্ত্রীক জগদীশচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ। জগদীশচন্দ্র এবং লেডি অবলা বসু সাইকেল চালিয়ে আসতেন, র্যাডক্লিফ এবং মিসেস র্যাডক্লিফও তাই। সেই ঘটনার সেই সভা চলতো সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, কথা শেষ হয় না। মাটিতে বসে ব্রেকফাস্ট খেতে হতো এবং নিবেদিতা ভারতবর্ষ সম্বন্ধে কথা বলতেন। মাঝে মাঝে রামকৃষ্ণ মিশনের 2জন সন্ন্যাসী আসতেন, একজন স্বামী শারদানন্দজি, আরেকজন বিবেকানন্দের শিষ্য, নিবেদিতার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ স্বামী সদানন্দজি। তিনি প্লেগের সময় কাজ করেছিলেন। স্বামীজি একটি দল তৈরি করে দেন, স্বামী শিবানন্দ, স্বামী সদানন্দ, স্বামী নিত্যানন্দ এবং নিবেদিতা। আরজি করের যে বই আছে রাধা গোবিন্দ করের আত্মজীবনী, সেটি পড়লে জানা যায় নিবেদিতা কি অসম্ভব পরিশ্রম করেছিলেন এই প্লেগের জন্য। তিনি বাড়ি বাড়ি গেছেন, সেখানে গিয়ে তাদের ঘরদোর পরিষ্কার করেছেন, চুনকাম করেছেন। একটি শিশু নিবেদিতাকে খুব ভালোবাসত, তার প্লেগ হয়, সেই শিশুটি মারা যায় এবং যখন সে মারা যায় তখন সে মা বলে উঠেছিল। এই ঘটনার পরে নিবেদিতা তার চোখের জল ধরে রাখতে পারেননি। কিন্তু বিবেকানন্দ যে ভারতবর্ষকে নিবেদিতাকে চিনিয়েছিলেন, সে ভারতবর্ষ আমরা কোথায় পাই? 2টি বইতে পাই, নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দ এবং ক্রেডল টেলস অফ হিন্দুইজম।
দ্বিতীয়বার যে বিলেত গিয়েছিলেন জাহাজে, স্বামীজি পুরাণ থেকে এবং বহু গল্প নিবেদিতাকে বলেন। সে যে ক্রেডল টেলস অফ হিন্দুইজম সেটি পড়বার মতো বই, এবং নিবেদিতা যে ইতিহাসের বই লিখেছিলেন, এডুকেশনের বই লিখেছেন, নিজে শিক্ষয়িত্রী ছিলেন, তো সেটি যদি আমরা অনুসরণ করতাম তাহলে ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ছেলে মেয়ে পৃথিবীর ভারতবর্ষ তৈরি করত। কারণ নিবেদিতা দেখিয়েছিলেন কিভাবে টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে মরাল এডুকেশন দেওয়া যায়। মনে রাখতে হবে জামশেদজি টাটা যে প্রতিষ্ঠান তৈরি করার কথা ভেবেছিলেন, কার্জনের জন্য হয়ে ওঠেনি। সেই প্রতিষ্ঠানে টাটা ন্যাচারাল সায়েন্স, বেসিক সায়েন্স এর সঙ্গে মেটাফিজিক্স, এথিক্স পড়াতে চেয়েছিলেন, কিন্তু কার্জনের প্রতিবাদে সেটি হয়নি। নিবেদিতা বহু চেষ্টা করেছিলেন। তারপর বিবেকানন্দ এবং টাটা মারা যাওয়ার পরে 1909 সালে টাটা ইনস্টিটিউট তৈরি হয়, যেটির এখন নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। কিন্তু নিবেদিতার যে বইটি রয়েছে এডুকেশনের ওপর, সেটি পড়লে দেখা যায় যে কি অসাধারণভাবে তিনি এই ব্লেন্ডের কথা বলেছেন। আসলে ভারতবর্ষের মাটিতে ব্যালেন্সিং আছে। বলা হচ্ছে যে অত্যন্ত খাদ্য ভক্ষণ করে সেও যোগী না, আবার যে অভুক্ত থাকে সেও যোগী না, যে খুব ঘুমায় সেও যোগী না, আবার যে অনিদ্রায় ভোগে সেও যোগী না। যোগীর মধ্যে একটা ব্যালেন্স রয়েছে। বিবেকানন্দ এই ব্যালেন্সটা শিখিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এই ব্যালেন্সটা শিখিয়েছিলেন নরেন্দ্রনাথকে, যে জীবনে কাউকে ছেঁটে ফেলো না, সবাইকে নিয়ে চলতে শেখো। যশ অপযশ সুরস কুরস সকল রসমা তোমারই, এই রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। এই যে ব্যালেন্স, প্রকৃতির যে ব্যালেন্স, সেটি ভারতবর্ষের দর্শনে রয়েছে। নিবেদিতা এই ব্যালেন্স থেকে রপ্ত করতে পেরেছিলেন, তাই তিনি আস্তে আস্তে এমন হয়ে উঠেছিলেন তাকে দেখলে চোখ ফেরানো যেত না। অবনীন্দ্রনাথ ঠাকুর একটি লেখায় লিখছেন, তিনি যখন একটি সভায় আসেন, তার আগেই ইংরেজ বহু মহিলা, তারা দামি দামি পোশাক, দামি দামি গহনা পরে কথা বলছিল। তিনি যখন ঘরে ঢুকলেন, মনে হলো যেন চন্দ্রোদয় হলো। এবং অবনীন্দ্রনাথ দেখছেন কি তার গুরুর রূপকেও ছাড়িয়ে গেছেন নিবেদিতা। চূড়া করে চুলটি বেঁধেছেন, তখন চুলে পাক ধরতে শুরু করেছে, সাদা গাউন পরা। সে ব্যক্তিত্ব দেখলে মুগ্ধ না হয় কোনো উপায় নেই। নিবেদিতা যে কলকাতায় বক্তৃতা করেছিলেন অ্যালবার্ট হলে, তিনি কেন ভারতবর্ষে এলেন এবং কিভাবে ভারতীয়তা পাশ্চাত্যে চলছে সেটি পড়বার মতো বক্তৃতা। নিবেদিতা যে কালী বক্তৃতা করেছিলেন কালীঘাট মন্দিরে, সেটিও কিন্তু পড়বার মতো। সেখানে তিনি কালীর নতুন সংজ্ঞা দিয়েছিলেন, কারণ নিবেদিতার কালী আসলে বিবেকানন্দ রামকৃষ্ণের কালী, যেটি অনন্তের প্রতীক। স্বামীজি তার কালিদা মাদার কবিতার শেষে লিখছেন, চূর্ণ হোক জাত কুল মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। যখন শ্যামা হৃদয়ের মধ্যে নাচে তখন সব চলে যায়। নিবেদিতাই উচ্চ নিচের ভেদ, ধনী দরিদ্রের ভেদ এই পার করে মেয়েদের শিক্ষা দিতে চেয়েছিলেন। এবং শারদামণি প্রার্থনা করেছিলেন যে নিবেদিতা যে স্কুল প্রতিষ্ঠা করলেন, সেখানের মেয়েরা যেন আদর্শ নারী হয়ে উঠতে পারে। সেই তাদের আদর্শ নারীতে রূপান্তরিত করতে নিবেদিতার যে সংগ্রাম, সেটি স্বর্ণাক্ষরে ভারতের ইতিহাসে লেখা থাকবে। নিবেদিতা চলে গিয়েছিলেন মাত্র 44 বছর বয়সে, কিন্তু তার যে ভারতবর্ষের প্রতি প্রেম, ভারতবর্ষের মানুষের প্রতি টান, ভারতবর্ষের ইতিহাসের প্রতি শ্রদ্ধা, তার গুরুর প্রতি তার আনুগত্য, এটি শেখবার মতন। সেই দিকে যদি আমরা যাই, আমরা নতুন করে নিবেদিতাকে চিনতে পারবো এবং বিশ্বাস করতে শুরু করব অভেদানন্দজির কথায়, হিয়ার লাইস সিস্টার নিবেদিতা হু গেভ আর অল টু ইন্ডিয়া। আজকে এই অবধি রইল, আগামী দিনে আবার আলোচনা করব।